হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দ্য অ্যাংলো নরমান পিরিয়ড। তো এই পিরিয়ডটির বিস্তৃতি বা সময়কাল হচ্ছে 1066 থেকে 1350 অবধি। তো সম্পূর্ণ বাংলায় ডিসকাশন করব। ভিডিওটিতে যে পিডিএফটি আলোচনা করা হয়েছে সেটা যদি তোমরা পার্সোনালি পেতে চাও তবে ভিডিওতে দেওয়া যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করে তোমরা মেসেজ করতে পারো। একটা গ্রুপ থাকবে টেলিগ্রামে, সেই টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করতে পারো। তো চলো শুরু করা যাক। তো অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা সময়কাল তোমাদেরকে বললামই, 1066 থেকে, এটা মতানুবাদে বিভিন্ন টাইম পিরিয়ড হতে পারে, 10 বছর আগে পরে। তো এই 1066 এই সময়টা, এই সালটা যে জিনিসের জন্য মানে বিখ্যাত সেটা হচ্ছে ব্যাটেল অফ হেস্টিংস হয়েছিল। তো এই ব্যাটেল অফ হেস্টিংসে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে রয়েছে একজন অ্যাংলো স্যাকশন কিং। যেহেতু এই পিরিয়ডের আগের পিরিয়ডটাই ছিল অ্যাংলো স্যাকশন এজ, তো আমরা জানি যে ইংল্যান্ডে তখন স্যাকশনসরা মানে কী বলবো রুল করছিল। তো এই অ্যাংলো স্যাকশন কিং ছিলেন হ্যারল্ড, এই যে তার নাম। তার সাথে যার ফাইট হয়েছিল সে হচ্ছে উইলিয়াম অফ নরম্যান্ডি বা ডিউক অফ নরম্যান্ডি বলা হতো। নরম্যান্ডি মিন্স ইনি ফ্রেঞ্চের ডিউক ছিলেন। তো নরম্যান্স অরিজিনালি কেম ফ্রম স্ক্যান্ডিনেভিয়া, এটা বলা হয়, ইট ইজ সেইড। The Normans were the first to bring culture and practical ideas of Roman civilization home to English people. মানে এর আগে যেটা অ্যাংলো স্যাকশন পিরিয়ড বা সেই সময় যে সমস্ত লিটারেচার লেখা আমরা দেখতে পেয়েছি, তো সেগুলো বেশিরভাগই কি আমরা জানি যে ইংলিশ লিটারেচার, ওল্ড ইংলিশ লিটারেচার, বেসিক্যালি যে গ্রিক যে ইনফ্লুয়েন্স সেটা তার মধ্যে দেখা যেত। তো এই যে নরম্যানরা আসলো ইংল্যান্ডের বুকে, তখন কিন্তু এই রোমান সিভিলাইজেশন, ওদের যে কালচার, ওদের যে আইডিয়াস, সেগুলো কিন্তু আস্তে আস্তে ইংলিশ পিপলের সাথে, মানে ব্রিটেনের লোকেদের সাথে মিশে যেতে থাকলো। ফর 3 centuries ফ্রেঞ্চ ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আপার ক্লাস কোর্ট, স্কুলস অ্যান্ড লিটারেচার। তো ফ্রেঞ্চটা সাধারণত আপার ক্লাস যারা ছিল সেই সময় ব্রিটেনের, তাদের ল্যাঙ্গুয়েজ ছিল, এবং কোর্ট, স্কুল এবং লিটারেচার এগুলোতে সব কিছুতেই ফ্রেঞ্চ লেখার আধিপত্য দেখা যেত, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটার আধিপত্য দেখা যেত। ইট ওয়াজ দ্য ওয়েল্ডিং অফ সেকশন অ্যান্ড ফ্রেঞ্চ ইন্টু ওয়ান স্পিচ প্রডিউসড বাট দ্য মডার্ন ইংলিশ। প্রডিউসড এখানে হবে এখানে একটু স্পেলিং ভুল আছে। প্রডিউস দ্য মডার্ন ইংলিশ, মানে মডার্ন ইংলিশ আজকে যেটা আমরা দেখছি এটাও তখন ছিল না, কিন্তু এই ফ্রেঞ্চ আর সেকশন, এই দুটো যে লোকাল ডায়ালেক্ট, এগুলো আস্তে আস্তে মিশে যেতে লাগলো এবং আস্তে আস্তে এই যে মডার্ন ইংলিশটা তৈরি হতে লাগলো। মানে এই প্রসঙ্গে বলা যায় যে ফ্রেঞ্চ ন্যাশনাল এপিক একটু উল্লেখযোগ্য, চ্যাসন দি রোল্যান্ড, এটা হচ্ছে ফ্রেঞ্চের ন্যাশনাল এপিক। এছাড়া লিটারেচার অফ নরমান পিরিয়ড ওয়াজ ফাউন্ড ইন অ্যাডভোকেটস লাইব্রেরি অ্যাট এডিনবার্গ ইন দ্য ফর্ম অফ ম্যানাস্ক্রিপ্ট। এই যে এডিনবার্গের যে অ্যাডভোকেটস লাইব্রেরি, এখানে ম্যানাস্ক্রিপ্ট হিসেবে এই যে এই নরমান পিরিয়ডের যে লিটারেচারগুলো আছে সেগুলো পাওয়া যায়। আর এই সময় লিটারেচার সাধারণত যে ক্লার্জি ছিল, মানে চার্চে যারা ছিলেন, এবং নোবেলস, মানে সমাজে উঁচুপদস্থ লোকজন, তাদের হাতে এই লিটারেচারগুলো ছিল। তো স্কলারলি ওয়ার্কস এগুলো সাধারণত ল্যাটিন ল্যাঙ্গুয়েজে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রজার বেকন্সের অপাস ম্যাজাস, আর উইলিয়াম অফ মালসবেরিস হিস্ট্রি, অ্যানসেলমস কার্ডিউস হোমো। যেহেতু একটা ল্যাটিন ভাষায় লেখা, তাই নামগুলো একটু মানে উচ্চারণ করা একটু কঠিন। যাই হোক, সাম অফ দ্য নোটেবল বুকস অফ দিস টাইম, এই সময় আরও যে উল্লেখযোগ্য কিছু বই আছে সেগুলি হলো জিওফ্রেস হিস্টোরিয়ারিজম ব্রিটেনিক, এটা হচ্ছে ব্রিটেনের কমপ্লিট হিস্ট্রি, মানে সেই সময় অবধি ব্রিটেনের যে কমপ্লিট হিস্ট্রি, সম্পূর্ণ হিস্ট্রি এর মধ্যে রয়েছিল। জিওফ্রে ওয়াজ এ ওয়েলশ মঙ্ক, তিনি একজন ওয়েলশ মঙ্ক মানে সন্ন্যাসী ছিলেন। এছাড়া ছিল লাইমুন নামে একজন লেখক ছিলেন, তার ব্রুট, এটা একটা রাইমিং ক্রনিকেল, ডগরাল ভার্সে লেখা। ডগরাল ভার্স মানে হচ্ছে কি ছড়া জাতীয় লেখা, মানে ছড়ার ছন্দে লেখা। এরপরে রয়েছে লাইমুন সম্পর্কে অল্প বলা হয়েছে। তো এই লাইমুন ছিল প্রথম ইংলিশম্যান, মানে ইংল্যান্ডের প্রথম লোক যিনি কিনা প্রথম ইংল্যান্ডের জন্য, মানে ইংলিশ মেনদের জন্য লিখেছিলেন। হি গ্যাদার্ড ইনফরমেশন ফ্রম 3 বুকস, তিনটে বই থেকে ইনফরমেশন নিয়ে উনি সেই যে বইটির কথা বললাম সেটি তিনি লিখেছিলেন। এই যে
এই বইটির কথা আমি বললাম, ব্রুট, এটি তিনি লিখেছিলেন 3টে বইকে একসাথে করে। কার কার? এই যে বেডে সেন্ট অ্যালভিন আর একজন ফ্রেঞ্চ ক্লার্ক ছিলেন, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে তাদের বই থেকে ইনফরমেশন নিয়ে তিনি ব্রুট নামে বইটি লিখেছিলেন। এরপরে বলা হয়েছে ইট ডিসক্রাইবস দ্য ডিসক্রাপশন, মানে এই বইটিতে সাধারণত ডিস্ট্রাকশন অফ ট্রয় এটি দেখানো হয়েছে, ফাইট দেখানো হয়েছে, ব্রুটাস অফ ইটালি এবং আর্থার অফ ব্রিটেন এবং কিং আর্থার অফ ব্রিটেন আর এইনাস, এই দুজন লিজেন্ড ছিলেন সে সময়, তাদের গ্র্যান্ডসনের সাথে এই ব্রুটাস অফ ইটালির লড়াই। তারপরে মেট্রিক্যাল রোম্যান্স, মানে এর মধ্যে কী কী দেখানো হয়েছে, লাভ, শিভালরি, রিলিজিয়ান, এই জিনিসগুলোই এর মধ্যে দেখানো হয়েছে এই ব্রুট বইটির মধ্যে। টু দ্য রোমান ম্যাটার্স দ্য ইন্টারেস্ট মোস্টলি ডিলস উইথ দ্য ডিডস অফ আলেকজান্ডার, সাইন অফ ট্রয়, দ্য টেলস অফ গ্রিক অ্যান্ড এই সমস্ত রোমান সোর্সেস, এটা টি না, এটা রোমান সোর্সেস, ঠিক আছে। মানে রোমানদের যে লিটারেচার, সেই লিটারেচারের মধ্যে বেশি কী দেখা যেত, যে আলেকজান্ডার এদেরই গল্প, তারপরে যে ট্রয়ের যুদ্ধ, এই সমস্ত কিছুই কিন্তু ওর মধ্যে ফুটে উঠতো রোমানদের মধ্যে। কিন্তু যখন ইংলিশ রিডাররা কিসের মধ্যে ইন্টারেস্ট ওরা গেইন করা শুরু করলো, ওদের ইন্টারেস্টটা ছিল সেই যে আর্থার দ্য কিং, আর্থার দ্য ম্যাটার, নাইট, রাউন্ড টেবিল, এসবের মধ্যে কিন্তু ওদের ইন্টারেস্টটা বেশি ছিল, ইংলিশ যে রিডার ছিল। তো ফ্রম দ্য আর্থারিয়ান রোম্যান্স সবথেকে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে গাভেন সাইকেল। তো ফ্রম দিস স্যার গাভেন অ্যান্ড দ্য গ্রিন নাইট ইজ ওয়ার্থ রিডিং অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন, ঠিক আছে। এই যে গ্রিন নাইট আর কি বললাম, গাভেন সাইকেলের মধ্যে স্যার গ্রিন নাইট অ্যান্ড স্যার গাভেন অ্যান্ড গ্রিন নাইট, এটা হচ্ছে ওর্দি রিডিং। তো এর যে গল্পটা রয়েছে, এটা ফ্রেঞ্চ এবং সেকশন দুটোরই এলিমেন্টস নিয়ে লেখা। এই স্টোরিটাকে 4টে ক্যান্টোতে বিভক্ত, এবং এই 4টে ক্যান্টো আমি সংক্ষেপে আলোচনা করে দিতেই পারি একটু, তো একটু ধৈর্য ধরে শোনো। তো এই গল্পতে ফার্স্ট ক্যান্টোতে যেটা বলা হয়েছে যে কিং আর্থার এবং তার যে নাইটস, তার যে যোদ্ধারা, সহযোদ্ধারা, তারা নিউ ইয়ার সেলিব্রেট করছিল, এবং সেখানে হঠাৎই অন্য একজন যোদ্ধা, তাকে বলা হয়েছে গ্রিন নাইট, তিনি সেখানে চলে আসেন এবং সেখানে বাকি যোদ্ধাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সেখানে কি কোনো যোদ্ধা আছে যে তার ধর থেকে গলাটা আলাদা করে দিতে পারবে তাদের যে অস্ত্র আছে সেটা দিয়ে, ব্যাটেল এক্স দিয়ে। যদি কেউ পারে তাহলে 1 বছর পরে তাকে সেই চ্যালেঞ্জটা আবার রিটার্ন দেবে, মানে 1 বছর পরে তাকেও তার ধর থেকে গলাটা আলাদা করে দিতে পারবে। মানে এরকম একটা চ্যালেঞ্জ, মানে অদ্ভুত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তারপর সেখানে একজন যোদ্ধা ছিলেন গাভেন, তো তিনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবং তিনি একটা ব্লোতেই, মানে একটা আঘাতেই গ্রিন নাইটের ধর থেকে তার মাথাটা আলাদা করে দেয়, এবং গ্রিন নাইট তাকে মনে করিয়ে দেয়, সে কিন্তু মরে যায় না, সে সেই আঘাত পাওয়ার পর তার যে গলাটা আলাদা হয়ে যায়, মাথাটা, সেটাকে হাতে তুলে নেয় এবং চলে যাওয়ার সময় মনে করিয়ে দিয়ে যায় 1 বছর পরে তোমাকে গ্রিন চ্যাপেলে যেতে হবে, একটা জায়গা, একটা কাসেল, গ্রিন চ্যাপেল, সেখানে যেতে হবে এবং তোমাকে তোমার চ্যালেঞ্জটা ফিরিয়ে দেওয়া হবে। তো গাভেন, ও তার একজন যোদ্ধা, ও কখনোই ভয় পেয়ে থেমে যেতে পারে না। তো সেকেন্ড ক্যান্টো তারপরে শুরু হয়। তখন সেকেন্ড ক্যান্টোতে গাভেন 1 বছর পরে তার জার্নি শুরু করে সেই গ্রিন চ্যাপেলের উদ্দেশ্যে, এবং রাস্তায় সে পথ খুঁজে পায় না। অবশ্যই এরকম একজন যোদ্ধার এরকম একটা চ্যাপেল খুঁজে পাওয়া কম কথা নয়। সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় এবং মাদার মেরি তাকে হেল্প করে ফরেস্টে, এবং সে একটি বড় একটা কাসেলে গিয়ে পৌঁছায়, এবং সেই কাসেলের যে হোস্ট আছে সে তাকে খুব সুন্দর করে ওয়েলকাম করে এবং তাকে সেই রাতে সেখানে থাকতে দেয়, রেস্ট করতে দেয় কিছুদিনের জন্য, বলে কিছুদিনের জন্য এখানে রেস্ট করো এবং গ্রিন চ্যাপেল এখান থেকে সামনেই, যেদিন তোমার 1 বছর পূর্ণ হবে তুমি তখন সেখানে যেতে পারো, আমি তোমাকে পথ দেখিয়ে দেবো। তো সেকেন্ড ক্যান্টো এখানেই শুরু হয়, সে একটা আশ্রয় খুঁজে পায়, এবং থার্ড ক্যান্টোতে সেখানকার সেই যে কাসেলের যে হোস্ট, সে তাকে অফার করে যে আমি হান্টিংয়ের জন্য বাইরে যাব, শিকার করতে বাইরে যাব, আর তুমি এই প্রাসাদেই থাকবে, এবং আমি যখন সন্ধ্যেবেলায় ফিরে আসবো তখন সারাদিনে আমরা যেটা পেয়েছি সেটা আমরা এক্সচেঞ্জ করব, মানে আমি যেটা শিকার করে আনবো সেটা তোমাকে দেবো, এবং তুমি কাসেলে থেকে যেটা তুমি পাবে, প্রাসাদে থেকে যেটা তুমি অর্জন করতে পারবে সেটা আমাকে দেবে। তো স্বাভাবিকভাবে গাভেনের তো কাসেলে কোনো কাজ নেই, কিন্তু কাসেলে ছিল সেই হোস্টের যে কুইন, রানী, তারা ছিল। সেই রানীদের গাভেনকে দেখে ভীষণ পছন্দ, তারা ছলে বলে তাকে অনেক কায়দা করে নিজেদের আয়ত্তে আনতে চায়। তো প্রথম দিন তো গাভেন তাদেরকে পাত্তা দেয়নি, যেহেতু সে এখানে আশ্রয় নিয়েছে। তো রানী তাও হঠাৎ করে একটা তার গালে কিস করে দেয়, এবং সেদিন সন্ধ্যেবেলায় যখন গাভেন ফিরে আসে তখন তাকে বলে, গাভেন না, সেই কাসেলের যে হোস্ট ফিরে আসে, সে তাকে বলে কি পেয়েছো তাহলে আমাকে রিটার্ন দাও। তখন গাভেন তাকে সেই রানীর দেওয়া চুম্বন ফেরত দেয়,
কিন্তু সেই হোস্ট কখনোই জিজ্ঞেস করে না যে তুমি এটা কোথায় পেলে। সে যাই হোক, এটা একটা রহস্যই থেকে যায় এবং গাভেন সেই হোস্ট যেটা এনেছে সেটা গাভেনের হাতে তুলে দেয়। এইভাবে দ্বিতীয় দিনও তাই ছিল, দ্বিতীয় দিনও সে চুম্বন ফেরত দিল এবং যেটা হোস্ট যেটা এনেছিল সেটা ফিরিয়ে দিল। এবং থার্ড ডেতে রানী একটা চুম্বনের সাথে সাথে কিসের সাথে সাথে একটা মালা তাকে উপহার দেয় এবং বলে যে এই মালাটা তোমার রক্ষা করবে। তো যতই হোক গাভেনের মনে একটা ভয় আছে যে সে গ্রিন নাইটের সাথে যুদ্ধে যেতে চলেছে এবং 1 বছর পরে সে যে তার ধর থেকে মাথাটা আলাদা করেছিল সেই চ্যালেঞ্জ তার উপরে আবার আসতে চলেছে, মানে এবার তার ধর থেকে তার মাথা আলাদা করা হবে। তাই সে সেটা নিজের রক্ষার্থে রেখে দিল তার কাছে মালাটা, সেটার কথা লুকিয়ে গেল। এবং দিন শেষে যখন হোস্ট ফিরে আসলো সেদিনের জন্য যখন বলল আজকেই পেয়েছো ফেরত দাও, তখন সে শুধু চুম্বনটাই ফেরত দেয়, কিসটাই ফেরত দেয়, কিন্তু সে যে মালাটা সেটা কিন্তু লুকিয়ে রাখে। থার্ড ক্যান্টোতে এতটুকুই। এবার ফোর্থ ক্যান্টোতে গাভেন এবার গ্রিন চ্যাপেলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে যায় এবং সেখানে গ্রিন নাইটের সাথে তার দেখা হয় এবং চ্যালেঞ্জ অনুসারে গ্রিন নাইট তাকে 3টে আঘাত করে। একটা না, কিন্তু একটা আঘাত করার কথা ছিল, কিন্তু সেখানে 3টে আঘাত করে। প্রথম দুটো আঘাত মিস হয়ে যায় এবং সে যে থার্ড আঘাত সেটা তার ঘাড়ে গিয়ে একটুখানি তাকে ক্ষত সৃষ্টি করে। এবং এর প্রত্যুত্তরে গ্রিন নাইট বলেন যে সে যে তুমি কাসেলে ছিলে, ওই কাসেলের যে হোস্ট ছিল সে কিন্তু আমি। তুমি 3 দিন কিস রিটার্ন দিয়েছিলে, কিন্তু তোমার কাছে একটা গ্রিন গার্ডেল ছিল, একটা সবুজ রঙের মালা ছিল, সেটা কিন্তু তুমি আমাকে ফেরত দাওনি। তার জন্য কিন্তু তোমাকে এই যে ঘাড়ে এই ক্ষতটা আমি করে দিয়েছি। তো গাভেন এই কথার পরে একটু লজ্জা ফিল করলো, লজ্জিত ফিল করলো এবং সেই মালাটি তাকে ফিরিয়ে দেয়। কিন্তু তখন সেই গ্রিন নাইট তাকে উপহার হিসেবেই সেই মালাটি তাকে আবার ফিরিয়ে দেয় এবং সে গাভেন সেই মালা সমেত কিং আর্থারের কোর্টে আবার ফিরে যায়। এবং তারপর থেকে কিং আর্থারের কোর্টে যে নাইটস এবং রাউন্ড টেবিল যে সমস্ত যোদ্ধা আছে, নাইটস অফ রাউন্ড টেবিল, তারা কিন্তু সেই গ্রিন গার্ডেল পরা শুরু করে এই গাভেনের অনারে, মানে গাভেনকে সম্মান জানিয়ে। তো এই ছিল এই গল্পটি। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্য পার্ল। এটা একটি গল্প, এটাও সেই স্যার গাভেনের ম্যানাস্ক্রিপ্টেই পাওয়া যায় এবং এখানে এটা লেখা হয়েছে 1350 সালে। এটা একটা অ্যানোনিমাস অথার দ্বারা লেখা। এখানে একজন বাবার যে দুঃখ তার মেয়ের জন্য, মার্গারেটের জন্য, সেটা এখানে বর্ণিত হয়েছে। গল্পটা অত ডিটেলসে জানা জরুরি নেই, শুধু আমাদের এটুকু জানলেই হবে যে দ্য পার্ল যে এটা একটা লেখা, এটা হচ্ছে একটা গল্প। এটা কোন যুগের, সেটা হচ্ছে কি দ্য অ্যাংলো নরমান পিরিয়ডের এবং এটা হচ্ছে কি স্যাডেস্ট অফ অল আর্লি পোয়েমস। আর আদার পোয়েমস এই সময় অন্য যে পোয়েমসগুলি পাওয়া গেছিলো সেগুলো হচ্ছে ক্লিননেস, পেশেন্স, এগুলোই। এরপরে আমরা চলে যাব আদার লিটারেচার অফ দিস পিরিয়ড। এই সময় যে অন্য লিটারেচারগুলি লেখা হয়েছিল, একটু কঠিন নাম, যেহেতু সেই সময় ইংরেজি এত ডেভেলপড হয়নি, আমার উচ্চারণ ভুল হতেই পারে, তো ক্ষমা করে দেবেন। অ্যাঙ্কর অ্যান্ড রিভেল, রুল অফ দ্য অ্যাঙ্কর্স বাই বিশপ, এই সমস্ত জিনিস। এরপরে ছিল ওমস অরমুলাম কার্সার মাইন্ড, এটা একটা খুবই লং পোয়েম। আর বেশ কিছু ফেভালস লেখা ছিল, দ্য আউল, দ্য নাইটেঙ্গেল, ল্যান্ড অফ ককিগনে, লাক্সারি ল্যান্ড। মোস্ট অফ দ্য লিটারেচার ওয়াজ এ কপি অফ ফ্রেঞ্চ থেকেই বেশিরভাগ কপি করে লেখা হতো। আর এগুলো সাধারণত আপার ক্লাসেরই ছিল, আপার ক্লাসেসের জন্যই মানে লিমিটেড ছিল। আর কমন যে পিপল ছিল, সাধারণ মানুষ, তাদের জন্য, তাদের আমোদ প্রমোদের জন্য সাধারণত ছিল ব্যালাডস, সংস, বেশিরভাগই ছিল কিং হর্ন আর রবিনহুড। এই সমস্ত জিনিসই তাদের মানে সাধারণ শ্রেণীর লোকেদের জন্য বরাদ্দ ছিল। তো অ্যাংলো নরমান পিরিয়ড থেকে এতটুকুই ডিসকাস করা, এতটুকুই জানার। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম ভিডিও আরও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।